সো চেলসি ভার্সেস বার্নলি ম্যাচের গোল অ্যানালাইসিস। চেলসির স্টার্টিং ফরমেশন ছিল 4-2-3-1, 4-3-3 এই টাইপের। যদিও এই পার্টিকুলার মোমেন্টে তাদের অ্যাটাকিং স্ট্রাকচার ছিল অনেকটাই 3-2-2-3, যেখানে নেতো এবং গিটেন্স তারা উইথ প্রোভাইড করছিলেন, উইঙ্গার দুজন। অন্যদিকে কুকুরেয়া তিনি কিন্তু ব্যাকলাইন থেকে উঠে এসে অলমোস্ট লাইক ফরওয়ার্ড লাইনেই জয়েন করে ফেলছিলেন। মূলত এই হাফ স্পেসগুলোতে তিনি অ্যাটাক করছিলেন অলমোস্ট ফ্রন্ট লাইনে জয়েন করে। তো সেরকমই একটা সিচুয়েশনে তোসিন যখন কুকুরেয়াকে এই লং পাসগুলো দিলেন, দেন আলটিমেটলি সেখান থেকে কুকুরেয়া পরবর্তীতে গিটেন্সকে ব্যাক পাস দিয়েছিলেন। এই পার্টিকুলার মোমেন্টে বার্নলির যেটা ডিফেন্সিভ রোল ছিল প্লেয়ারদের ক্ষেত্রে, রাইট ব্যাক ওয়াকার তার মূলত ফোকাস ছিল গিটেন্সের উপরে, মিডফিল্ডার দুজন তাদের মূলত ফোকাস ছিল এনজো এবং পেদ্রো, এই দুজনের উপরে। এবং একই সাথে লেফট সেন্টার ব্যাক দিলাপের উপরে তখন তার মার্কিং মূলত, এবং লেফট ব্যাক তার মূলত ফোকাস দুই জায়গাতে, একটা হলো সামনের দিকে দিলাপের দিকে, এবং প্লাস যেহেতু নেতো তখন রান মেক করা শুরু করছে তার দিকেও তার ফোকাস রাখতে হবে। এই সময়টায় যেটা হয়েছে ইম্পর্টেন্ট, প্রথমত ওয়াকার গিটেন্সকে টাইটলি ক্লোজ করতে পারেনি। সো গিটেন্স একটা স্পেস পেয়েছে, সেখান থেকে তার পক্ষে একটা ক্রস করে দেওয়ার মতো সিচুয়েশন ছিল ফার পোস্টে, এবং খুব চমৎকারভাবে তিনি সবগুলো প্লেয়ারের উপর দিয়ে একটা ক্রস করেছেন। দ্বিতীয় যেটা ইম্পর্টেন্ট ছিল, ফ্লোরেন্তিনো যে মিডফিল্ডের কথা বলছিলাম, এনজো ছিল ঠিক তার সামনে। তো এরকম সিচুয়েশনে এনজো যখন ফার পোস্টে রান মেক করছে, সেই সময় ফ্লোরেন্তিনোর কাজ ছিল হলো এনজোকে তার সামনে রাখা, তার বডির সামনে রাখা, যাতে করে এনজো যে মুভটা করতে যাচ্ছে, যে রানটা করতে যাচ্ছে, সেই রানটা যেন সে করতে না পারে। অর্থাৎ যে রানটা সে করতে যাচ্ছে সেই রানের গতিপথে বা সেই রানের লাইনে ফ্লোরেন্তিনো যদি থেকে যেত, তাহলে আসলে এনজো হয়তো এই রানটা মেক করতে পারতো না। কেন এই রানটা ইম্পর্টেন্ট ছিল এবং কেন এই রানটা ব্লক করা ইম্পর্টেন্ট ছিল? কারণ এনজো যদি রানটা মেক করে তাহলে লেফট ব্যাকের সাথে দুইজন প্লেয়ার হয়ে যাবে, এনজো এবং নেতো। তখন আলটিমেটলি লেফট ব্যাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে সে সামনের প্লেয়ার এনজোকে মার্ক করবে বা ব্লক করবে, নাকি নেতোর জন্য সে পিছনে থেকে যাবে। আলটিমেটলি এনজো যে মুভটা করেছে ফ্লোরেন্তিনো ঠিক পেছন দিয়ে তিনি রান মেক করেছেন, যাতে করে ফ্লোরেন্তিনো তার রানিংয়ের লাইনটা ব্লক করতে পারেনি। এবং আলটিমেটলি তিনি যখন ফ্লোরেন্তিনোকে পিছনে ফেলে এসেছেন, সেই সময়ে লেফট ব্যাক তাকে সিদ্ধান্ত নিতেই হয়েছে যে তার জন্য মোস্ট ডেঞ্জারাস প্লেয়ার এই মোমেন্টে হলো এনজো। সো তাকে এনজোর সামনে চলে আসতে হবে বা এনজোকে ব্লক করতে হবে, যাতে করে এনজো হেডটা করতে না পারে। এবং আলটিমেটলি আমরা তখন দেখতে পাচ্ছি নেতো কিন্তু পেছনে রান মেক করছেন, একদম লেফট ব্যাকের অগোচরেই বলা যেতে পারে। এবং ইভেন লেফট ব্যাক যদি জেনেও থাকে যে নেতো রান মেক করছে, সে আসলে এনজোকে এভাবে ছেড়ে দিতে পারবে না, তাকে এনজোর কাছাকাছি আসতেই হবে। এবং আলটিমেটলি আমরা যেটা দেখেছি যে সেই লেফট ব্যাক তিনি কিন্তু এনজোকে ব্লক করার চেষ্টা করেছেন, সেখানে এরিয়াল ডুয়েলটা উইন করার চেষ্টা করেছেন। আলটিমেটলি এনজো তাকে ব্লক করে ফেলেছে, এনজো তো বলটা উইন করেনি, এরিয়াল ডুয়েলটা উইন করেনি, বাট তিনি কিন্তু আলটিমেটলি লেফট ব্যাককে হেডটা করতে দেননি। তাতে যেটা হয়েছে, পেদ্রো নেতো তিনি কিন্তু একদম ফার পোস্টে ফ্রি হেড পেয়েছেন, যদিও এটা খুবই ডিফিকাল্ট একটা ফ্লাইং হেডার ছিল এবং অ্যাঙ্গেলটা খুবই ছোট একটা অ্যাঙ্গেল ছিল, এখান থেকে গোল স্কোর করা, হেডে গোল স্কোর করা খুবই ডিফিকাল্ট। বাট দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ কোথা থেকে তিনি রানটা মেক করেছেন। তিনি কিন্তু শুরুতে রান মেক করেননি, তিনি কিন্তু অলমোস্ট শেষ মোমেন্টে রানটা স্টার্ট করেছেন, এবং যাতে করে লেফট ব্যাক তিনি যেন তাকে খেয়াল করতে না পারেন বা তাকে মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার মনে না করেন ওই পার্টিকুলার মোমেন্টে, সেটা এখানে খুব ইম্পর্টেন্ট ছিল। আর যে বেশি ইম্পর্টেন্ট ছিল এই এনজোর এই মুভমেন্টটা অ্যাকচুয়ালি ফ্লোরেন্তিনো তিনি ট্র্যাক করতে পারেননি, বা রানটাকে বা রানিংয়ের যে লাইনটা সেই লাইনটাকে তিনি ব্লক করতে পারেননি।